আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের স্প্যামের কেমিস্ট্রি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মূলত অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন প্রস্তুতির পদ্ধতি পড়ব। গতদিন আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন এই পার্টটুকু পড়েছিলাম, তাই তো? কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ থেকে অ্যালকেন। তো আজকে চলো আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন এটা পড়বো। এটা আমাদের দ্বিতীয় পদ্ধতি ছিল। এরপর আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আগাবো, সবগুলো পড়বো। আচ্ছা, তো মনে রাখা লাগবে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন তৈরির মাঝে দুইটা প্রসেস আছে, ঠিক আছে? আসলে দুইটাই বিজারণ পদ্ধতি। তুমি যদি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন বানাইতে যাও, দেখো এই যে যদি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন বানাও, তাহলে আসলে এই একটা বন্ধন ভাঙতে হয়। অ্যালকাইল হ্যালাইডের এই যে RX বন্ধন বা CX বন্ধন, এই বন্ধনটা ভেঙে এই জায়গায় একটা হাইড্রোজেন আনতে হয়। তার মানে সোজা কথা, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন বানাইতে গেলে কী করা লাগবে? একটা হ্যালোজেনকে বের করে দেওয়া লাগবে আর একটা হাইড্রোজেনকে ভিতরে আনা লাগবে, তাই তো? একটা হ্যালোজেনকে বের করা লাগবে, একটা হাইড্রোজেনকে ভিতরে আনা লাগবে। তাহলে দেখো এই যে হ্যালোজেনের হ্যালোজেন বের হওয়া বা হাইড্রোজেন ভিতরে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আসলে বিজারণ। যখনই কোনো একটা কিছুর সাথে হাইড্রোজেন যুক্ত হয়, এই বিক্রিয়াটা আসলে বিজারণ বিক্রিয়া। তার মানে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন এই পুরো প্রসেসটাই আসলে একটা বিজারণ বিক্রিয়া। এটা আসলে একটা বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এখন কথা হলো যে এই বিজারণ বিক্রিয়াটা আবার আমরা দুইটা ভাগে পড়ব। একটা ভাগের নাম আছে, এই বিজারণ বিক্রিয়াটার নাম আছে, এটা হচ্ছে উডস বিক্রিয়া। এটাও আসলে একটা বিজারণ বিক্রিয়া, কিন্তু এটার একটা নাম আছে। আর আরেক টাইপের বিজারণ বিক্রিয়া যেটা, এটাকে আমরা শুধু বিজারণ বলতেছি, অথবা এমনি লিখতে পারো প্রভাবকের উপস্থিতিতে বিজারণ। প্রভাবকের উপস্থিতিতে বিজারণ। প্রভাবকের উপস্থিতিতে বিজারণ, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম যে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকেন দুইটাই আসলে বিজারণ বিক্রিয়া, কিন্তু একটা বিজারণ বিক্রিয়ার নাম আছে, এটা হচ্ছে উডস বিক্রিয়া। আর আরেকটা বিজারণ বিক্রিয়া আমরা প্রভাবকের উপস্থিতিতে ধাপে ধাপে পড়ব। আচ্ছা, তাহলে এখন চলো উডস বিক্রিয়া তোমরা সবাই পড়ে আসছো, তাও দেখি আমরা উডস বিক্রিয়ার মেকানিজম সম্পর্কে জানবো। তারপরে উডস বিক্রিয়ার মতো সিমিলার কয়েকটা রিয়াকশন আছে, এগুলো নিয়ে জানবো, ঠিক আছে? চলো। আচ্ছা, তাহলে চলো এবার এই যে উডস বিক্রিয়া, আমরা আগে বেসিক বিক্রিয়াটা একটু দেখি। যে উডস বিক্রিয়ায় আমরা এক অণু অ্যালকাইল হ্যালাইড, এর সাথে সোডিয়াম, এর সাথে যদি আরও এক অণু অ্যালকাইল হ্যালাইড থাকে, এটা বেসিক বিক্রিয়া, তোমরা জানো উডস বিক্রিয়া সবাই পড়ে আসছো, মেবি 9-10-এও পড়ছো এটা। দেখো কি হয়, দুই অণু অ্যালকাইল হ্যালাইড লাগে, মাঝে একটা সোডিয়াম ধাতু লাগে। আচ্ছা, আমরা বেসিক বিক্রিয়াটা এমনি মনে রাখতে পারি চাইলে, আসলে এটা দুই অণু লাগে, সোডিয়াম ধাতুটা আসলে দুই অণু লাগে। এই যে এতটুকু অংশ, এই দুইটা সোডিয়াম আর দুইটা হ্যালোজেন, এই এতটুকু অংশ মিলে দুইটা সোডিয়াম হ্যালাইড বানায়, ঠিক আছে? একটা সোডিয়ামের সাথে হ্যালোজেন আর একটা সোডিয়ামের সাথে হ্যালোজেন মিলে দুইটা সোডিয়াম হ্যালাইড। আর এখানকার এই যে আর এই পাশের এই আর, ঠিক আছে? এই যে অ্যালকাইল মূলক আর এই অ্যালকাইল মূলক, এই দুইটা মিলে হচ্ছে অ্যালকেন বানায়, আর ঠিক আছে? হইলো তাহলে কি বললাম, যে আমাদের মাঝের এই যে দুইটা সোডিয়াম আর দুইটা হ্যালোজেন মিলে দুইটা সোডিয়াম হ্যালাইড, আর দুই পাশের দুইটা অ্যালকাইল মূলক মিলে একটা অ্যালকেন বানায়। তাহলে তোমরা কিন্তু এখান থেকে একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে আসলে যতটুকু অ্যালকাইল মূলক ছিল, যে এই দুইটা অ্যালকাইল মূলক একসাথে মিলে যায়। তার মানে এখানে কার্বন সংখ্যা যতটুকু হয়েছে বা এখানে কার্বন সংখ্যা যতটুকু ছিল, সেটা আসলে আলটিমেটলি দ্বিগুণ হয়ে যায়, ঠিক আছে? তার মানে প্রথম কথা হচ্ছে উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়, যেহেতু দুইটা আর মিলতেছে, তার মানে উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়ে যায়। আচ্ছা, দ্বিগুণ হয়, তাহলে এই কথাটা একটু তোমরা লিখে নিও, উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা দ্বিগুণ হয়। আচ্ছা, এরপরে চলো আমরা এই বিক্রিয়ার মেকানিজম নিয়ে পড়ি। তাহলে দেখো, যদি মেকানিজমের আসলে সত্যি বলতে উডস বিক্রিয়ার মেকানিজম দুই রকম হইতে পারে। একটাকে আমরা বলি ফ্রি রেডিক্যাল মেকানিজম, আর একটা হচ্ছে কার্বো অ্যানায়ন মেকানিজম। একটা কার্বো অ্যানায়ন মেকানিজম যেটা, এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা ফ্রি রেডিক্যাল মেকানিজমটা একটু বেশি জনপ্রিয়, আমরা চলো ফ্রি রেডিক্যাল মেকানিজমটাই দেখবো। আর তোমাদের যদি খুব ইচ্ছে থাকে যে কার্বো অ্যানায়ন মেকানিজমটা কেমন, তোমরা চাইলে নেটে সার্চ করে দেখতে পারো, আমি অত দূর বলবো না। চলো আমরা শুধু ফ্রি রেডিক্যাল মেকানিজমটা দেখবো উডস বিক্রিয়ার, কারণ মেকানিজম তো আমাদের পরীক্ষায় আসবে না, এত বিস্তারিত পড়ে আসলে আমরা জানার জন্য পড়তে পারি, কিন্তু পরীক্ষায় যেহেতু আসবে না, একদম সব যদি বিস্তারিত ধরে ধরে জানতে চাও, সময়টা আসলে অনেক বেশি লেগে যায়, ঠিক আছে? তাহলে চলো মেকানিজমের মাঝে প্রথম ধাপে আসো, ফ্রি রেডিক্যাল মেকানিজমের প্রথম ধাপে আসো। তো তোমরা মনে রাখবা, যেই বিক্রিয়াতেই ধাতু ইউজ করা হয়, এই যে দেখো সোডিয়াম ধাতু আছে এই জায়গায়, যেই বিক্রিয়াতেই ধাতু ইউজ করা হয়, ধাতুর একমাত্র কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। ধাতু মাত্রই সবসময় ইলেকট্রন ত্যাগ করে। তাহলে এই জায়গায় যেই সোডিয়াম আছে, এই যে এই সোডিয়াম ধাতু, প্রথম ধাপে এই সোডিয়াম ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করবে। হয়তো বলবা কেন? হ্যাঁ, সোডিয়াম, এটা তো ধাতুর স্বভাব, ধাতু ইলেকট্রন ত্যাগ করলেই তার অষ্টক পূরণ করতে পারে। অষ্টক পূরণ করা মানে স্থিতিশীলতা লাভ করা। তাহলে প্রথম কথা হচ্ছে যেই সোডিয়াম ধাতু আছে, এটা কি করে দিবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে। আচ্ছা, তাহলে এই যে ইলেকট্রন পাইলাম আমরা, তো এই যে ইলেকট্রন যেই ত্যাগটা হয়ে গেল, এই ইলেকট্রনটা কিন্তু এবার এই যে পুরো আমাদের বিক্রিয়ার মাঝে বা যেই পাত্রে বিক্রিয়াটা হচ্ছে, পাত্রের মাঝে এখন ছোটাছুটি শুরু করে দিছে যে সে আসলে পজিটিভ চার্জ কোথায় পাবে। আচ্ছা, এখন দেখো এই যে অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের এটা তো একটা কার্বন চেইন, এই কার্বন চেইনটা কিন্তু ডেল্টা পজিটিভ,
কারণ কি, কার্বন আর হ্যালোজেনের মাঝে কি আছে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে, এই জন্য এই কার্বনটা ডেল্টা পজিটিভ আর এই হ্যালোজেনটা কি হয়ে যায়, ডেল্টা নেগেটিভ। তাহলে এই ইলেকট্রন এখন কি করবে, এই কার্বনে এসে অ্যাটাক করবে, যে ওই যে পাত্রের মাঝে ছোটাছুটি করতেছিল, এই কার্বনের লাস্টের শেলে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় যদি আমরা দেখো এই ইলেকট্রনটা কি করবে, এই কার্বনে এসে অ্যাটাক করবে। তাহলে দেখো এই কার্বন যদি পুরোপুরি পজিটিভ হইতে পারে তখনই তো ইলেকট্রন যুক্ত হতে পারবে। তো পুরোপুরি পজিটিভ হওয়ার জন্য এই বন্ধনটাকে কীভাবে ভাঙতে হবে, হ্যাঁ কার্বনটা হওয়া লাগবে পজিটিভ, হ্যালোজেনটা হওয়া লাগবে নেগেটিভ। তাহলে কার্বন তো পজিটিভ হতে পারবে না, ইলেকট্রন আসতে পারবে না। তাহলে এই যে আমাদের কার্বনটা হলো পজিটিভ, হ্যালোজেনটা নেগেটিভ। যখনই কার্বন পজিটিভ হয়ে গেছে তারপর ওই কার্বনের সাথে কি হবে, হ্যাঁ ওই কার্বনের সাথে আমাদের কি ইলেকট্রনটা গিয়ে ওই কার্বনের লাস্টের শেলে প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে এই যে আমরা আগে থেকে দেখো কার্বনের শেলটা ফাঁকা ছিল, পজিটিভ ছিল, সেখানে যদি একটা ইলেকট্রন ঢোকে আমরা সেই ইলেকট্রনকে ডট দিয়ে দেখাই। ঠিক আছে, তাহলে মূলত আসলে এটা একটা কি তৈরি হলো, ফ্রি রেডিক্যাল তৈরি হলো। ঠিক আছে, তাহলে এই যে হচ্ছে আমাদের এটা একটা ফ্রি রেডিক্যাল। তাহলে যদি কেউ কোশ্চেন করে যে এই মেকানিজমে উৎস বিক্রিয়ায় বিক্রিয়া মধ্যক হিসেবে কি তৈরি হয়, অ্যান্সার হচ্ছে কি, ফ্রি রেডিক্যাল তৈরি হয়। উৎস বিক্রিয়ায় বিক্রিয়া মধ্যক হিসেবে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। আচ্ছা, তাহলে এটা আমাদের দ্বিতীয় ধাপ, এটা যদি আমরা তৃতীয় ধাপ বলি। আচ্ছা, 4 নাম্বার ধাপে এবার এসো। দেখো যে ফ্রি রেডিক্যালটা তৈরি হয়েছে অলরেডি, আমাদের অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, তো এ তো নিজেও আনস্টেবল, কারণ ফ্রি রেডিক্যাল সবসময় বিক্রিয়া মধ্যগুলো আনস্টেবল। আচ্ছা, তাহলে এ তো নিজেও আনস্টেবল, তাহলে এ স্ট্যাবিলিটি পাবে কীভাবে, এর কিন্তু স্ট্যাবিলিটি পাওয়ার কোনো ওয়ে দেখতেছি না আমরা। তো এই জন্য কী হয়, একটু ওয়েট করে, কিছুক্ষণ ওয়েট করে, যেন কী হয় পুরো বিক্রিয়াটা 2বার চলে, প্রথম থেকে আবার যেন পুরো প্রসেসটা আবার যেন চলে, ততক্ষণ এও একটু ওয়েট করে। দেখো পুরো প্রসেসটা যদি 2বার চলে, তাহলে এখানে আমরা 2 দিলাম, এখানে 2 দিলাম, ইলেকট্রনটাও কয়টা হবে, 2টা হবে। তাহলে এই প্রসেসটাও চলবে 2বার, প্রথমবার একটা অ্যালকাইল হ্যালাইডকে ইলেকট্রন অ্যাটাক করবে, সেকেন্ডবার আরও একটা অ্যালকাইল হ্যালাইডকে অ্যাটাক করবে। তাহলে সবগুলোতে আমরা 2 করে দিলাম, হ্যাঁ এই যে 2। আবার কি হচ্ছে, এই প্রসেসটাও চলবে 2বার, তাহলে এই প্রসেসেও আমরা সবগুলোতে 2 দিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের ওই যে আগের যেই অ্যালকাইল মূলকটা ওয়েট করতেছিল তার সাথে যুক্ত হওয়ার জন্য কিন্তু এবার আরও একটা অ্যালকাইল মুক্তমূলক তৈরি হয়ে গেছে। তো এই 2টা অ্যালকাইল মুক্তমূলক এরা এবার নিজেদের মাঝে মিলে যাবে। এই 2টা অ্যালকাইল মুক্তমূলক এবার কি হচ্ছে, নিজেদের মাঝে এই ডট আর ডট মিলে একটা বন্ধন বানিয়ে দিবে। এইটাই হচ্ছে আমাদের সেই অ্যালকেন, এইটাই সেই লাস্ট প্রোডাক্ট অ্যালকেন। ঠিক আছে, তাহলে এইভাবে মূলত আমাদের উৎস বিক্রিয়া অ্যালকেন তৈরি হয়। এটা ছোটোখাটো একটা মেকানিজম ছিল। মেকানিজম যদি বুঝে থাকো তাহলে চলো আমরা কয়েকটা একটু বিক্রিয়া প্র্যাকটিস করি। যে ধরো তোমাকে বললো যে উৎস বিক্রিয়ায় ইথেন প্রস্তুত করো, খুবই সহজ রিয়াকশান, উৎস বিক্রিয়ায় ইথেন প্রস্তুত করো, এটা যদি বলে কীভাবে করবা, হ্যাঁ খুবই সহজ। আমরা জানি ইথেনে কয় কার্বন থাকে, 2 কার্বন, তাহলে এখানে 2 কার্বন লাগতেছে, তাহলে 2 কার্বনকে আগে হাফ করো, 2 এর অর্ধেক 1, তাহলে আমরা 1 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড নিব। যত কার্বন বলবে এখানে, যত কার্বনের অ্যালকেন বানাইতে বলবে তার অর্ধেক কার্বনের অ্যালকাইল হ্যালাইড নিব, শেষ। তাহলে যদি অর্ধেক কার্বন নাও, তার মানে 1 কার্বন যদি নাও, তাহলে এই যে একটা 1 কার্বনের অ্যালকাইল হ্যালাইড, সাথে 2টা সোডিয়াম, সাথে আরও একটা অ্যালকাইল হ্যালাইড। আর আমি একটা কথা বলতে ভুলে গেছি, উৎস বিক্রিয়ায় দ্রাবক হিসেবে শুষ্ক ইথার ব্যবহার করা হয়, এটা আমি বলতে ভুলে গেছি, একটু লিখে নিও সবাই। উৎস বিক্রিয়ায় দ্রাবক হিসেবে শুষ্ক ইথার ব্যবহার করা হয়, এটা এতটাই ইম্পর্টেন্ট, শুষ্ক ইথার না দিলে এই বিক্রিয়াটা হবে না বললেই চলে। শুষ্ক ইথার মাস্ট লাগবে, এই বিক্রিয়ায় শুষ্ক ইথার অবশ্যই লাগবে। কেন লাগবে সেটা একটু পরে বলতেছি, দাঁড়াও, এটাও বলে দিব কেন শুষ্ক ইথার দরকার। চলো আগে কয়েকটা বিক্রিয়া প্র্যাকটিস করি। তাহলে এই জায়গায় শুষ্ক ইথার দিলাম, তাহলে কি হবে, জাস্ট এইটুকু অংশ মিলে 2টা সোডিয়াম হ্যালাইড বানাবে, আর এই CH3 আর এই CH3 এই 2টা মিলে কি বানাবে, আমাদের ইথেন। ঠিক আছে, তাহলে আসলে বিক্রিয়াটা এরকম হইলেও আমরা কিন্তু জানি যে আসলে কি হয়, হ্যাঁ প্রথমে ইলেকট্রন আসে, এই বন্ধনটাকে ভেঙে দেয়, তারপর এখান থেকে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয় CH3 ডট, তারপরে একটু ওয়েট করে কিছুক্ষণ পর আবার এখান থেকেও একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয় CH3 ডট, তারপরে এই 2 CH3 ডট মিলে কি বানায়, একটা ইথেন বানায়। ব্যাপারটা আসলে এমনি আসছে। ঠিক আছে, তাহলে এবার চলো আমরা যদি বলি যে উৎস বিক্রিয়ার মাধ্যমে বিউটেন প্রস্তুত করো। ঠিক আছে, বিউটেন প্রস্তুত করো, তাহলে কীভাবে, হ্যাঁ খুবই সহজ। বিউটেনে কয় কার্বন আছে, আমরা জানি বিউটেনে আছে টোটাল 4 কার্বন, বিউটেন মানে কি 4 কার্বন, তাহলে আমরা 2 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড নিব। তাহলে 2 কার্বনের যদি একটা অ্যালকাইল হ্যালাইড নেই, CH3 CH2X, তার সাথে দিয়ে দিলাম 2টা সোডিয়াম, আবার এদিকে আছে X CH2 CH3, আর উপরে দিব শুষ্ক ইথার। হ্যাঁ জাস্ট কিছুই না, আমাদের এই হ্যালোজেন আর 2টা সোডিয়াম এইটুকু মিলে বানাবে 2টা সোডিয়াম হ্যালাইড। আর আমরা জানি এই বন্ধনের আসলে সুষম ভাঙনের মাধ্যমে এখান থেকে একটা CH3 CH2 ডট তৈরি হয়, একটা ফ্রি রেডিক্যাল, আবার এখান থেকেও একটা CH3 CH2 ডট, এই যে 2টা ফ্রি রেডিক্যাল তৈরি হয়, তারপরে এই 2টা ফ্রি রেডিক্যাল নিজেদের মাঝে মিলে যায়, তাহলে এখান থেকে হবে CH3 CH2
CH2 CH3, ঠিক আছে, বিউটেন প্রস্তুত হলো। আচ্ছা, এরকম যে কোনো অ্যালকেন তোমাকে দিলে তুমি বানাইতে পারবে, সমস্যা নাই। তবে হ্যাঁ, কথা হচ্ছে অ্যালকেনটা কখনোই বিজোড় সংখ্যক কার্বনের হওয়া যাবে না। আমাদের এই উডস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন প্রস্তুত করা যায় না। আচ্ছা, আমি বলতেছি যায় না, কিন্তু তাও এখানে একটু কথা আছে। তাহলে এই কথাটাকে লিখে নাও সবাই, যে সাধারণত উডস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন প্রস্তুত করা হয় না। এটা লেখো, যায় না লিখো না, লেখো হয় না। কি লিখবা? সাধারণত উডস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন প্রস্তুত করা হয় না। আচ্ছা, তাহলে আমি বললাম যে একটু কথা আছে, আসলে প্রস্তুত করা যায়, কিন্তু একটু ঝামেলা আছে। চলো আমরা আগে প্রস্তুত করে দেখি। তাহলে চলো এবার উপরে হেডলাইন দাও, উডস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন প্রস্তুতি। আচ্ছা, তাহলে সবাই হেডলাইন দাও, উডস বিক্রিয়ার মাধ্যমে বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন প্রস্তুতি। দেখো, আমরা যদি দুইটা আলাদা আলাদা কার্বনের অ্যালকাইল হ্যালাইড নিই, ধরো একটা অ্যালকাইল হ্যালাইড আছে 2 কার্বন, তার সাথে 2টা সোডিয়াম নিলাম, আর আরও একটা অ্যালকাইল হ্যালাইডে আছে 1 কার্বন, ধরো আমরা নিলাম হচ্ছে মিথাইল হ্যালাইড, একটা ইথাইল হ্যালাইড আর একটা মিথাইল হ্যালাইড। তাহলে এইবার এখানে শুষ্ক ইথার দিলাম, শুষ্ক ইথার। হ্যাঁ, তাহলে কি হবে এবার বিক্রিয়াটা? হ্যাঁ, আমরা জানি কি, যে আমরা এই যেই দ্রবণের মাঝে যেই পাত্রে আমরা বিক্রিয়াটা ঘটাচ্ছি, সেই জায়গায় কিন্তু অ্যালকাইল হ্যালাইডের এক অণু নাই। ঠিক আছে, এটা তো এক অণু দিই নাই আমরা। হ্যাঁ, আমরা এখানে সমতা করতে হয়তো এক অণু লাগতেছে, বা সমতাও আমরা দেখবো এখানে আসলে এক অণু না, 2 বা 3 অণু লাগে এই জায়গায়, যাই হোক। কিন্তু আসলে সোজা কথা হচ্ছে পাত্রের মাঝে এই অ্যালকাইল হ্যালাইডগুলো কিন্তু একটা নাই, হাজার হাজার অণু আছে। তো এই হাজার হাজার অণু প্রত্যেকটাই কি হয়ে যায়, এই বন্ধনের কেমন ভাঙন হয় কিছুক্ষণ আগে দেখলা। হ্যাঁ, এই বন্ধনটা আসলে কি হয়, সুষমভাবে একসময় ভেঙে যায়, এবং এখান থেকে আমাদের ওই CH3 CH2 ডট তৈরি হয়। আবার এখান থেকে কি তৈরি হয়, শুধুমাত্র CH3 ডট, এবং এই ফ্রি রেডিক্যালগুলো একটা নাই, হাজার হাজার আছে। তাহলে দেখো, ওই হাজার হাজার ফ্রি রেডিক্যালের মাঝে হতেই তো পারে এমন 2টা ফ্রি রেডিক্যাল, এই যে এরকম 2টা ফ্রি রেডিক্যাল নিজেদের মাঝে মিলে গেছে। তাহলে এরকম 2টা যদি নিজেদের মাঝে মিলে, তাহলে প্রোডাক্টটা কি হবে? CH3 CH2 CH2 CH3। বুঝতে পারছো? এরকম 2টা যদি নিজেদের মাঝে মেলে, তাহলে 2 কার্বন মিলে 2 আর 2 4 কার্বন। আবার এরকম 2টা যদি নিজেদের মাঝে মেলে, তাহলে কি হবে? হ্যাঁ, 2 কার্বনের একটা অ্যালকেন হবে, CH3 CH3। আবার যদি এরকম হয়, এই একটা ফ্রি রেডিক্যাল, আবার এটার আরেকটা ফ্রি রেডিক্যাল, এই 2টা নিজেদের মাঝে মিলছে, তাহলে কি হবে? CH3 CH2, এইটুকু, তার সাথে আবার এটা CH3। এই যে দেখো, আমরা কিন্তু বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন পাইছি, বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন কিন্তু পাইছি। তাহলে বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন পাওয়ার শর্তটা কি? যে 2টা ভিন্ন ভিন্ন কার্বনের, আবারও বলতেছি, 2টা ভিন্ন ভিন্ন কার্বনের অ্যালকাইল হ্যালাইড নেওয়া লাগবে, 2টা ভিন্ন ভিন্ন কার্বনের অ্যালকাইল হ্যালাইড নেওয়া লাগবে, এবং তার মাঝে একটা হওয়া লাগবে বিজোড়। দেখো, একটা 1 কার্বন নিছিলাম, আর একটা নিছিলাম কি 2 কার্বন। তাহলে এই যে আমরা এখান থেকে কিন্তু একটা 3 কার্বনের পাইছি কি অ্যালকেন, 3 কার্বনের অ্যালকেন পাইছি। আচ্ছা, এখন ঝামেলা হলো যে হ্যাঁ, তো প্রস্তুত তো করা যাচ্ছে, তাহলে আমরা কেন বললাম যে প্রস্তুত করা হয় না? এই কথাটা আমরা কেন বললাম, একটু এবার মনোযোগ দিও সবাই। দেখো, এই যে আমাদের এখানে তো 4 কার্বনের অ্যালকেন, এইটা 2 কার্বনের অ্যালকেন, এইটা 3 কার্বনের অ্যালকেন। এই অ্যালকেনগুলোর মাঝে কার্বন সংখ্যার পার্থক্য কিন্তু নাই, মানে খুবই কম, 1 কার্বনের পার্থক্য, 2 কার্বন 3 কার্বন আর 4 কার্বন, জাস্ট 1 কার্বনের পার্থক্য। তো এই জন্য এদের তোমরা হয়তো পড়ে আসছো যে অ্যালকেনগুলোর মাঝে আন্তঃআণবিক আকর্ষণ বল, মানে যত আমাদের কার্বন সংখ্যা বেড়ে যায় তত আন্তঃআণবিক আকর্ষণ বলটা বৃদ্ধি পায়। কিন্তু এটা কিন্তু খুব বেশি বাড়বে না। ধরো 2 কার্বনের একটা অ্যালকেন আর একটা 3 কার্বনের, তাহলে এই অণুগুলোর মাঝে যে আন্তঃআণবিক আকর্ষণ আর এদের মাঝে, এটা কি খুব বেশি পার্থক্য হবে না। তো এই জন্য এদের কি হচ্ছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মাঝেও খুব বেশি পার্থক্য হয় না। তাহলে সোজা কথা, যে অ্যালকেনগুলো তৈরি হয়েছে এদের স্ফুটনাঙ্কের পার্থক্য বা গলনাঙ্কের পার্থক্য অনেক কম। আমরা স্ফুটনাঙ্ক দিয়ে বলি, এদের স্ফুটনাঙ্কের পার্থক্য অনেক কম, কারণ এদের মাঝে কার্বন সংখ্যার পার্থক্য অনেক কম। তাহলে এদের স্ফুটনাঙ্কের পার্থক্য অনেক কম, কার্বন সংখ্যার পার্থক্যই তো নেই, জাস্ট 1 কার্বনের পার্থক্য। তাহলে স্ফুটনাঙ্কের পার্থক্য যদি কম হয়, এদেরকে কি তুমি তাপ দিয়ে তো আলাদা করতে পারবে না। যেমন দেখো, আমি বলি, যদি তুমি যখন পাতন প্রক্রিয়া চালাও, পাতন প্রক্রিয়া কি দেখে আসছো, যদি 2টা আমাদের যৌগ একসাথে থাকে A আর B, তাহলে এদেরকে আমরা কি করি, তাপ দিয়ে আলাদা করি, তাই তো? তাপ দিয়ে আলাদা করি। ধরো তাপমাত্রা, ধরো আমরা বলে দিলাম যে A এর স্ফুটনাঙ্ক হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস, আর B এর স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, ধরে নাও, জাস্ট ধরে নাও। তাহলে যখন তাপ দিতে দিতে তুমি এখানে 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবা, তখন কি হবে, কোনটা বাষ্প হয়ে যাবে? এটা এখান থেকে বাষ্প হয়ে উড়ে যাবে, ওটাকে আমরা কালেক্ট করে নিই, আর বাকি এখানে পড়ে থাকলো কে, B পড়ে থাকলো। আবার যখন তাপ দিতে দিতে ধরো 100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন আমাদের Bটা এখান থেকে বাষ্প হয়ে উড়ে যাবে, ওটাকে কালেক্ট করতে পারবা। তো এমনি আসলে পাতন প্রক্রিয়ায় কোনো 2টা যৌগকে আলাদা করা হয়। কিন্তু পাতন প্রক্রিয়ার একটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে, যেই 2টা পদার্থ নিছো,
এই দুটা পদার্থের স্ফুটনাঙ্কের পার্থক্য যদি এই স্ফুটনাঙ্কের পার্থক্য কমপক্ষে 40 ডিগ্রি সেলসিয়াস হওয়াই লাগবে, কমপক্ষে 40 ডিগ্রি সেলসিয়াস থাকা লাগবে। যদি এটা না থাকে তাহলে পাতন প্রক্রিয়া তুমি এদেরকে আলাদা করতে পারবা না, এটা পাতন প্রক্রিয়ার একটা ঝামেলা। তো এই জায়গায় দেখো এদের স্ফুটনাঙ্কের পার্থক্য 40 ডিগ্রি সেলসিয়াসের চাইতে অনেক কম, এদেরকে এই জন্য কী হচ্ছে, পৃথক করাটা অনেক কঠিন। ঠিক আছে, তাহলে সোজা কথা আমি আরেকবার একটু রিপিট করে বলতেছি, মানে জিস্ট কথাটা বলতেছি। সোজা কথা যে আমাদের কেন উর্জ বিক্রিয়ায় বিজোড় সংখ্যক কার্বনের অ্যালকেন প্রস্তুত করা হয় না, কারণ কি যদি আমরা প্রস্তুত করি তখন যে অ্যালকেনগুলো তৈরি হয় তাদের মাঝে কার্বন সংখ্যার পার্থক্য অনেক কম এবং এই জন্য এদের স্ফুটনাঙ্কের পার্থক্য অনেক কম, ফলে এদেরকে সহজে আলাদা করা যায় না। ঠিক আছে, তাহলে এই জন্য আমাদের এটাই ছিল অ্যান্সার। তাহলে এবার চলো এটুকু যদি হয়ে যায়, এবার চলো আমরা উর্জ বিক্রিয়ার মতো সিমিলার কয়েকটা রিয়াকশন দেখব। চলো, আচ্ছা দেখো আমরা 2-3টা উর্জ বিক্রিয়া একটু করার চেষ্টা করি। ঠিক আছে, একদম সিমিলার, মানে আমরা যে নীতিতে চলছি আর কি, ওই যে ফ্রি রেডিক্যাল মেকানিজম, ওই স্টাইলে আমরা 2-3টা একটু উর্জ বিক্রিয়া করি, এরপর আমরা চলো সিমিলার বিক্রিয়াগুলো দেখব। দেখো প্রথম বিক্রিয়ায় আসো, এই জায়গায় এখানে আমাদের অ্যালকাইল আয়োডাইড আছে আসলে। তো এখানে কিন্তু আমরা আগে এক্স দেখছিলাম, তো এক্সের জায়গায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো একটা থাকতে পারে, কোনো সমস্যা নেই। দেখো এবার কীভাবে বিক্রিয়া করবো, দেখো আমরা জানি যে এই কার্বন হ্যালোজেন এই বন্ধনটার মানে ইলেকট্রন এসে এখানে অ্যাটাক যখন করে তারপরে এখান থেকে একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তাহলে এখান থেকে কেমন ফ্রি রেডিক্যাল হবে বলো, এই আয়োডিনটা যদি এখানে চলে যায়, এখান থেকে যদি চলে যায় তাহলে এই কার্বনে কিন্তু একটা ডট চলে আসতেছে। তাহলে এই কার্বনে যদি একটা ডট দাও তাহলে ফ্রি রেডিক্যালটা হচ্ছে এরকম, তাই তো? আচ্ছা এই ফ্রি রেডিক্যালটাই কিন্তু আসলে আমাদের মানে এরকম 2টা ফ্রি রেডিক্যাল নিজেদের মাঝে মিলে যায়, এটাই তো দেখছো মেকানিজমে। তাহলে এরকম যদি আরও একটা ফ্রি রেডিক্যাল আমরা আঁকি, ধরো উপরে আঁকলাম, এরকম আরও একটা ফ্রি রেডিক্যাল উপরে আঁকলাম, এই 2টা নিজেদের মাঝে মিলে যাবে, বন্ধন বানাবে। তাহলে এই ডট আর এই ডট, এই 2টা যদি নিজেদের মাঝে মিলে দাও তাহলে বলো তো এটা কী যৌগ হলো? তাহলে এই যৌগটা আমরা আগে আঁকাই, এই জায়গায় ধরো এই যে যৌগটা হবে এরকম, বুঝতে পারতেছো? তোমরা কিন্তু এটা নামকরণ পারবা। দেখো এই যেটা হচ্ছে 1 নম্বর কার্বন, 2, 3, 4 নম্বর কার্বন, এইটুকু হবে মূল শিকল, এটা হবে মূল শিকল। ঠিক আছে, এই যেটা একটা মিথাইল মূলক, এটা হচ্ছে আরও একটা মিথাইল মূলক, তাহলে এটার নাম হবে 2,3 ডাইমিথাইল বিউটেন। তাহলে এটাকে যদি একটু 2,3 ডাইমিথাইল বিউটেন যেহেতু, তাহলে একটু সোজা করে যদি আঁকি দেখো কেমন হয়। এই যে আমাদের 1, 2, 3, 4 সরি, এই যে এইটা আমাদের এরকম এরকম, এটাই হচ্ছে 2,3 ডাইমিথাইল বিউটেন, যৌগটা হবে এরকম। ঠিক আছে, তাহলে আমরা এর সাথে তো থাকবেই 2টা সোডিয়াম হ্যালাইড থাকবে। আচ্ছা আমরা যেহেতু সমতা করতেছি না 2 নাতেই, ঠিক আছে, তাহলে যৌগটা হবে এরকম। আসো এটাই আসো, এই বিক্রিয়ায় আসো, এবার উর্জ বিক্রিয়া করবো এই জায়গায়। দেখো যদি আমরা এখান থেকে ক্লোরিনটা এখান থেকে যদি বের করে দিই তাহলে এই কার্বনে একটা ডট আসবে, এটা একটা ফ্রি রেডিক্যাল তৈরি হবে। তাহলে ফ্রি রেডিক্যালটা কেমন আমরা একটু নিচে আঁকাই। তাহলে এই ক্লোরিনটা এখান থেকে চলে গেল, তাহলে আমাদের এরকম একটা যৌগ তৈরি হলো, মানে ফ্রি রেডিক্যাল তৈরি হলো। তাহলে এরকম ফ্রি রেডিক্যালই তো কী হয়ে যায়, এটার 2টা নিজেদের মাঝে মেলে। তাহলে এরকম আরও একটা যদি আমরা ধরো উপরে আঁকি, ধরো আমরা এটার উপরে এরকম আরও একটা ফ্রি রেডিক্যাল আঁকলাম, এই এখানে একটা ডট। তাহলে দেখো এই যে এই ডট আর এই ডট, মানে আমাদের এখানকার যে ডট আর এই ডট, এটা নিজেদের মাঝে, এই 2টা কার্বন নিজেদের মাঝে বন্ধন বানাবে। তাহলে আমরা একটা কাজ করি, একটাকে একটু উল্টাই দিই। তাহলে এরকম একটা ফ্রি রেডিক্যাল ছিল, আর এটাকে যদি আমরা এই শাখাটাকে আমরা যদি উপরের দিকে দিই, কোনো তো সমস্যা নেই, এই শাখাটাকে উপরের দিকে দিলাম আর এই ডটটাকে নিচে দিলাম, তারপরে 2টার মাঝে বন্ধন বানাইলাম। তাহলে আমরা কি করলাম যে এরকম ছিল, শাখাটাকে উপরে দিলাম আর এই 2টার মাঝে একটা বন্ধন বানাই দিলাম। ঠিক আছে, এটা হবে এখানে প্রোডাক্ট, বুঝতে পারতেছো? তাহলে জাস্ট কিছুই না, আমরা যেই কার্বন থেকে ক্লোরিন বা যেই কার্বন থেকে হ্যালোজেন যাচ্ছে ওখানে একটা করে ডট দিব, এরকম 2টা জিনিস নিজেদের মাঝে মিলাবো। আসো এবার এখানে আসো, দেখো কি হয়। আচ্ছা এখানে সাইড প্রোডাক্ট লিখতে ভুলে গেছি না, সাইড প্রোডাক্ট তো লিখবা যে আমাদের সোডিয়াম ক্লোরাইড, ও আগের বার ছিল সাইড প্রোডাক্ট সোডিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড। এখানে এবার আসো এই জায়গায়, তাহলে জাস্ট কিছুই না, এখান থেকে ব্রোমিনটা চলে যাবে, এই কার্বনে একটা কি চলে আসবে, ডট চলে আসবে। তাহলে আমরা এরকম একটা ফ্রি রেডিক্যাল পাচ্ছি, ব্রোমিনটা যদি চলে যায় এই কার্বনে একটা ডট আসতেছে। তাহলে এরকম দুইটা ফ্রি রেডিক্যাল নিজেদের মাঝে মিলবে। তাহলে পাশে এরকম আমরা আরও একটা ফ্রি রেডিক্যাল আঁকি, এই যে এখানে একটা ডট দিলাম, তাহলে এই 2টাকে নিজেদের মাঝে আমরা জাস্ট মিলাই দিব। তাহলে যদি এই ছিল এই 2টাকে নিজেদের মাঝে মিলালাম, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। ঠিক আছে, সাথে তো সাইড প্রোডাক্ট হবেই সোডিয়াম ব্রোমাইড। তাহলে খুব বেশি কঠিন কিন্তু না আসলে। তাহলে উর্জ বিক্রিয়া এরকম যে কোনো কার্বন মানে যে কোনো হ্যালোজেন যদি দেয়, যে কোনো অ্যালকাইল হ্যালাইড যদি দেয়, তো আশা করি তোমরা পারবা, বিক্রিয়াটা করতে পারবা। আচ্ছা এখন আমি একটা কথা বলি, যদি কখনো এরকম হয় যে একটা যৌগ দিছে, এই যৌগটি দিয়ে বলছে যে ধরো একটা যৌগের মাঝেই 2টা হ্যালোজেন,
একটা যৌগের মাঝে দুইটা হ্যালোজেন আছে, এটার উডস বিক্রিয়া করতে বলছে। তাহলে এটা কিভাবে করব আমরা, যদি কখনো দিয়ে দেয় এটা যে একটা যৌগের মাঝে দুইটা হ্যালোজেন। তো একটু লিখে নাও তোমরা, যদি একটা যৌগে একটি যৌগে দুইটি হ্যালোজেন থাকে, যদি একটি যৌগে দুইটি হ্যালোজেন থাকে, তবে উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন অথবা সাইক্লোঅ্যালকেন তৈরি হবে। কি লিখবা, যদি একটি যৌগে দুইটি হ্যালোজেন থাকে তবে উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন অথবা সাইক্লোঅ্যালকেন তৈরি হবে। চলো, আচ্ছা তাহলে এবার আমি হেডলাইন দিলাম যে উডস বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন বা সাইক্লোঅ্যালকেন প্রস্তুতি, অ্যালকিন বা সাইক্লোঅ্যালকেন প্রস্তুতি। আসলে উডস বিক্রিয়ার মাধ্যমে আরও অনেক কিছু বানানো যায়। আমরা চাইলে অ্যালকাইনও বানাইতে পারি, বাট এত কিছু আমাদের লাগবে না। আসলে আমরা জাস্ট অ্যালকিন বা সাইক্লোঅ্যালকেনটা দেখি, এর চেয়ে বেশি কিছু আমাদের লাগবে না। আচ্ছা দেখো কিভাবে হয়। তাহলে আমরা বললাম যে হ্যাঁ, একটা যৌগে দুইটা হ্যালোজেন আছে, তাহলে আমরা এই এক্সাম্পলটা দিছিলাম, তাই তো? একটা যৌগে দুইটা হ্যালোজেন, আমরা এটার উডস বিক্রিয়া করতেছি। আসলে তুমি যদি একটা বিক্রিয়ার মেকানিজম জানো, তাহলে যে বিক্রিয়কই দিক না কেন তুমি বিক্রিয়াটা পারবা, যদি তুমি মেকানিজম জানো যে মেকানিজমটা কীভাবে হচ্ছে। দেখো, আমরা তো জানি যে হ্যালোজেনগুলো চলে যায় আর প্রত্যেকটা কার্বনে একটা করে ডট চলে আসে। তাহলে এখান থেকে আমরা কেমন ফ্রি রেডিক্যাল পাবো? দেখো, এই হ্যালোজেনটা চলে যায়, তাহলে এখানে একটা ডট আসবে, এই হ্যালোজেনটা চলে গেলে এখানে একটা ডট আসবে। তাহলে আমরা এই ফ্রি রেডিক্যালটাকে আঁকি, এরকম হচ্ছে, এই হ্যালোজেনটা চলে গেলে এখানে ডট, এটা চলে গেলে এই জায়গায় ডট, তাই তো? তারপরে কি হয়, এরকম দুইটা ফ্রি রেডিক্যাল নিজেদের মাঝে মিলে, তাহলে এরকম আরও একটা ফ্রি রেডিক্যাল আমরা নিচে আঁকতেছি। দেখো, আরও একটা ফ্রি রেডিক্যাল আমরা নিচে আঁকলাম, হইল? আচ্ছা এখন তুমি আমাকে একটু বলো তো যে তুমি এখান থেকে এই ডটগুলোকে কিভাবে মিলাইতে পারো। দেখো কতভাবে ডটগুলোকে মিলানো যায়। তুমি চাইলে পাশাপাশি দুইটা ডট মিলাইতে পারো, আবার এটারও পাশাপাশি দুইটা ডট মিলাইতে পারো। তাহলে বলো এখান থেকে কি তৈরি হলো? এটা কিন্তু একটা অ্যালকিন হলো, কারণ পাশাপাশি দুই ডট আছে। ডট ডট মানে কি? একটা বন্ধন হবে, দুই ডট মিলে একটা বন্ধন হবে। তাহলে এখান থেকে তুমি চাইলে অ্যালকিন পাইতে পারো যদি এই ডটগুলো পাশাপাশি মিলাও। আচ্ছা তুমি চাইলে কিন্তু আবার ডটগুলোকে উপরে নিচেও মিলাতে পারো। দেখো কীভাবে, এই যে ডটগুলো দিলাম, তুমি চাইলে এই ডটগুলো যে উপরে নিচে এভাবেও মিলাইতে পারো, উপরে নিচেও মিলাইতে পারো। ডটগুলো কী হচ্ছে, উপরে নিচে মিলতে পারে। তাহলে ওখান থেকে তুমি কি যোগ পাচ্ছ? এটা হ্যাঁ, এই যে দেখো মাঝে একটা চতুর্ভুজ আর তার চারপাশে কি 4 হাত। তাহলে তার মানে ব্যাপারটা আসলে এরকম, এইটা আসলে একটা, হ্যাঁ এই যে একটা সাইক্লিক যৌগ, এখান থেকে আসলে একটা সাইক্লিক যৌগ তৈরি হয়েছে। ঠিক আছে, আর সাথে তো থাকবেই আমাদের সোডিয়াম হ্যালাইড। হ্যাঁ, সোডিয়াম হ্যালাইড তো থাকবে। তাহলে এই যে দেখো, এই বিক্রিয়া অ্যালকিনও তৈরি হয়েছে, আবার সাইক্লো অ্যালকিনও তৈরি হয়েছে। আচ্ছা যদি বলে যে ধরো এরকম স্পেসিফিকলি বলে দিল যে উডস বিক্রিয়ার মাধ্যমে শুধু বিউটেন, সাইক্লোবিউটেন বানাও। আচ্ছা তাহলে ধরো এবার বলে দিল যে উডস বিক্রিয়ার মাধ্যমে সাইক্লোবিউটেন প্রস্তুত করো, উডস বিক্রিয়ার মাধ্যমে সাইক্লোবিউটেন প্রস্তুত করো, শুধু বলে দিল সাইক্লোবিউটেন। আচ্ছা তাহলে কিভাবে করবা? দেখো সাইক্লিক যৌগ মানে কি হচ্ছে, দুইটা উপরে নিচে মিলে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা যদি এখান থেকে শুধু সাইক্লোবিউটেন পাইতে চাইতাম, দেখো এটার দিকে তাকাও, শুধু সাইক্লোবিউটেন পাওয়া মানে কি এই শাখাগুলো নাই হয়ে যাবে। তাহলে এই শাখাগুলো যদি নাই হয়ে যায়, আর আমরা তো এই যে আমরা এই বন্ধনগুলো তো পরে বানাই দিছি, এই বন্ধনগুলো তো পরে বানাই দিছি, তাহলে এগুলো মিশাই দিলাম, শাখাগুলো নাই করে দিলাম। দেখো তো তাহলে এই যে আমরা এই ডটটা কার বদলে দিছিলাম, এখানে একটা হ্যালোজেন ছিল ওটাকে নাই করে দিছিলাম, এখানে একটা হ্যালোজেন ছিল নাই করে দিছিলাম। তাহলে এটা একটা কি যৌগ? হ্যাঁ আমাদের দেখো এই যে CH2, হ্যাঁ আমাদের এটা কি মানে তোমার ইথাইল ডাইহ্যালাইড, এটা আসলে ইথাইল ডাইহ্যালাইড। তাহলে সাইক্লোবিউটেনের জন্য আমরা নিব ইথাইল ডাইহ্যালাইড CH2X। হ্যাঁ তাহলে এই জায়গায় যদি আমরা সোডিয়ামের সাথে শুষ্ক ইথার দেই, তাহলে হ্যাঁ তাহলে কি হচ্ছে, নর্মালি দেখো এই যে এই হ্যালোজেন যাবে, এই হ্যালোজেন চলে যাবে, এখান থেকে দুইটা ডট তৈরি হবে, এটা একটা ফ্রি রেডিক্যাল। আবার এরকম সিমিলার আর একটা ফ্রি রেডিক্যাল আমরা নিচে লিখলাম, এই যে ডট। তাহলে এই ডটগুলোকে তুমি পাশাপাশি মিলাইতে পারো, পাশাপাশি মিলালে হবে CH2 ডাবল বন্ড CH2। আবার এই ডটগুলোকে তুমি চাইলে উপরে নিচেও মিলাইতে পারো, তাহলে এখান থেকে কি তৈরি হবে, একটা সাইক্লোবিউটেন। এই যে সাইক্লোবিউটেন হয়ে গেছে, আর সাথে সাইড প্রোডাক্ট হচ্ছে সোডিয়াম হ্যালাইড। ঠিক আছে, তাহলে এরকম করে উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা অনেক কিছুই বানাইতে পারি। আসলে এখান থেকে সাইক্লোবিউটেন মানে সাইক্লো অ্যালকেন বানানো যায়, অ্যালকিন বানানো যায়। ঠিক আছে, তো চলো তাহলে আমরা আপাতত মানে উডস বিক্রিয়ার ব্যাপারটা এখানে শেষ করি। উডস বিক্রিয়ার মতো সিমিলার কয়েকটা বিক্রিয়া আছে, এগুলো আমরা একটু দেখি চলো। আচ্ছা চলো এবার উডস বিক্রিয়ার মতো সিমিলার একটা রিয়াকশন হচ্ছে ফিটিক বিক্রিয়া বা ফিটিক রিয়াকশন। তো আগে বিক্রিয়াটা দেখো, নামটা আমি লিখে দিচ্ছি। উডস বিক্রিয়ায় তো নর্মালি আমাদের অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করা হয়, তাই তো?
উডস বিক্রিয়া আমরা এখানে RX ইউজ করতাম অ্যালকাইল হ্যালাইড। যদি অ্যারাইল হ্যালাইড ব্যবহার করি, যদি আমরা অ্যারাইল হ্যালাইড ব্যবহার করি, এই যে 2 অণু অ্যারাইল হ্যালাইড, হ্যাঁ, তখন এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফিটিক রিয়াকশন। তাহলে সোজা কথা তোমরা একটু লিখে নাও, যদি উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের পরিবর্তে অ্যারাইল হ্যালাইড ব্যবহার করা হয় তবে বিক্রিয়াকে কি বলে? ফিটিক বিক্রিয়া বলে। ফিটিক বিক্রিয়া, ফিটিক বিক্রিয়া। তাহলে কি লিখবা? যদি উডস বিক্রিয়ায় অ্যালকাইল হ্যালাইডের পরিবর্তে অ্যারাইল হ্যালাইড ব্যবহার করা হয় তবে তার নাম হচ্ছে ফিটিক বিক্রিয়া। হ্যাঁ, এখানে শুষ্ক ইথার তো আছে, শুষ্ক ইথার। বিক্রিয়াটা একদম সিমিলার, আগের মতোই হবে। ওই যে আমরা কি করতাম, এইটুকু অংশ মিলে 2টা সোডিয়াম হ্যালাইড বানাইতাম। অথবা এমনি ভাবতে পারো যে এই বন্ধনের সুষম ভাঙন হইলো, এখানে একটা এরকম ফ্রি রেডিকাল তৈরি হলো, আবার এই যে এখানে এরকম আরও একটা ফ্রি রেডিকাল তৈরি হলো। তারপরে এই 2টা ফ্রি রেডিকাল নিজেদের মাঝে পাশাপাশি মিলে যাবে। তাহলে এই 2টা ফ্রি রেডিকাল যদি মেলে তাহলে প্রোডাক্টটা কেমন হবে? এই যে আমাদের 2টা বেঞ্জিন বলয় পাশাপাশি মিলে যাবে। এটার নাম হচ্ছে ডাইফিনাইল। এই যৌগটার নাম হচ্ছে ডাইফিনাইল। 2টা ফিনাইল মূলক, এই জন্য ডাইফিনাইল, আর সাথে সোডিয়াম হ্যালাইড তো আছেই। তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে ফিটিক বিক্রিয়া, 2টাই অ্যারাইল হ্যালাইড ইউজ করছো। আচ্ছা, এরকম আরেকটা রিয়াকশন হচ্ছে উডস ফিটিক রিয়াকশন। উডস ফিটিক রিয়াকশন। তাহলে আমরা ফার্স্টে পড়লাম উডস রিয়াকশন, তারপরে ফিটিক রিয়াকশন, এরপর এটার নাম হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া বা উডস ফিটিক রিয়াকশন। হ্যাঁ, এখানে কি হবে? এক অণু অ্যালকাইল হ্যালাইড আর এক অণু অ্যারাইল হ্যালাইড। যদি এক অণু আমরা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করি, যে আচ্ছা আগে আমরা অ্যারাইল হ্যালাইডটা নেই, ধরো এই যে বেঞ্জিন বলের সাথে হ্যালোজেন, এক অণু অ্যারাইল হ্যালাইড, তার সাথে 2টা সোডিয়াম আর এক অণু অ্যালকাইল হ্যালাইড। এটা যদি ইউজ করো তাহলে দেখো, হ্যাঁ, এবার যদি এইটুকু অংশ মিলে তুমি সোডিয়াম হ্যালাইড নাই করে দাও। আচ্ছা, আগে আমরা উপরে শুষ্ক ইথার দিই, এই ব্যাপারটা সবসময় আমার মাথায় থাকে না। আচ্ছা, শুষ্ক ইথার। তাহলে দেখো, আগে এখান থেকে একটা ফ্রি রেডিকাল হচ্ছে, এটা হবে এরকম, আবার ওখান থেকে একটা ফ্রি রেডিকাল হচ্ছে, এই যে এটা, এখান থেকে হবে এই যে এরকম। তাহলে ওই যে একই কথা, সিমিলার কথা আগের মতোই, যে এই ফ্রি রেডিকালগুলো কিন্তু মানে বিক্রিয়ার মানে পাত্রের মধ্যে একটা নাই, হাজার হাজার আছে। তাহলে এই হাজার হাজারের মাঝে 2টা যদি সিমিলার এরকম 2টা ফ্রি রেডিকাল যদি মিলে যায়, নিজেদের মাঝে মেলে, তাহলে হবে ওই যে আগের প্রোডাক্ট ডাইফিনাইল। এরকম 2টা যদি মেলে, যদি এরকম 2টা মেলে আর ডট, তাহলে নিজেদের মাঝে মিলে কি বানাবে? আর একটা অ্যালকেন বানাবে। আর যদি এরকম হয়, এই একটা ফ্রি রেডিকাল আবার এই একটা ফ্রি রেডিকাল, এরা 2টা যদি নিজেদের মাঝে মেলে, তাহলে এখান থেকে আমরা পাবো, হ্যাঁ, অ্যালকাইল বেঞ্জিন। ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যালকাইল বেঞ্জিন। তাহলে এই উডস ফিটিক রিয়াকশনের মাধ্যমে মূলত অ্যালকাইল বেঞ্জিন প্রস্তুত হয়, অ্যালকাইল বেঞ্জিন প্রস্তুত হয়। ঠিক আছে। আচ্ছা, আর সাথে সাইড প্রোডাক্ট তো আছেই, সোডিয়াম হ্যালাইড। সোডিয়াম হ্যালাইড হচ্ছে সাইড প্রোডাক্ট। আচ্ছা, এবার চলো, তো উডস রিয়াকশন গেল, ফিটিক রিয়াকশন, তারপরে উডস ফিটিক রিয়াকশন গেল। আচ্ছা, অনেক সময় তোমাদের একটা কোশ্চেন দেয় যে উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে টলুইন প্রস্তুত করো। ঠিক আছে, তোমাদের এরকম একটা কোশ্চেন দেয়, উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে, উডস ফিটিক বিক্রিয়ার মাধ্যমে টলুইন প্রস্তুত করো। উডস ফিটিক বিক্রিয়ায় টলুইন প্রস্তুত করো। আচ্ছা, দেখো, যদি টলুইন বানাইতে চাই আমরা, তাহলে কেমন? এই জায়গায় জাস্ট কি হচ্ছে, টলুইনে আমরা কি জানি, বেঞ্জিন বলয়ের সাথে একটা CH3 মূলক থাকে, তাই তো? এই যে দেখো, আমরা এখানে অ্যালকাইল বেঞ্জিন বানাইছিলাম, তাহলে এই জায়গায় আর এর জায়গায় যদি আমরা শুধুমাত্র CH3 নিতে পারি, তাহলে এটা টলুইন হয়ে যাবে। তাহলে টলুইন বানানোর জন্য কি, জাস্ট আমরা এই বেঞ্জিন বলয়ের সাথে হ্যালোজেন তো থাকবেই, সোডিয়ামও থাকলো। আচ্ছা, এখান থেকে 2টা আমরা মিশাই দিই, কারণ এই 2 দিলে আমাদের 2 পাশে আবার মানে সমতা করতে হবে, দরকার নাই, আমরা সমতার দিকে যাব না, সমতার দরকার নেই। এই যে 2গুলো মিশাই দিও, তোমরা 2গুলো কেটে দিও, 2 দিলে 2 পাশে সমতা করা লাগবে, দরকার নাই এটা। আচ্ছা, তাহলে সোডিয়াম দিলাম, আর তার সাথে এবার আমরা দিব একটা মিথাইল হ্যালাইড, আর উপরে দিব শুষ্ক ইথার, শুষ্ক ইথার। আচ্ছা, তাহলে এবার দেখো কি প্রোডাক্ট হবে। হ্যাঁ, এখান থেকে একটা ফ্রি রেডিকাল, সেটা হবে বেঞ্জিন বলয়ের সাথে ডট। এখান থেকে একটা ফ্রি রেডিকাল, সেটা হবে CH3 এর সাথে ডট। তাহলে এরকম 2টা যদি মেলে নিজেদের মাঝে, তাহলে এখান থেকে একটা ডাইফিনাইল। আবার এরকম 2টা যদি মেলে নিজেদের মাঝে, তাহলে সেখান থেকে একটা ইথেন। আবার এই একটা ফ্রি রেডিকাল, এই একটা ফ্রি রেডিকাল, এরা যদি নিজেদের মাঝে মিলে যায়, তাহলে সেখান থেকে একটা কি হবে, টলুইন। এই যে বেঞ্জিন বলয়ের সাথে CH3, এটাই হচ্ছে সেই টলুইন। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম কোশ্চেন তোমাদের আসে যে আমাদের ওই যে উডস ফিটিক বিক্রিয়া টলুইন প্রস্তুত করো, তো আশা করি তোমরা পারবা। আচ্ছা, এখন চলো, যে আমরা 3টা দেখলাম, তাহলে আমরা টোটাল হচ্ছে 3 টাইপের রিয়াকশন দেখলাম, উডস রিয়াকশন, ফিটিক রিয়াকশন আর উডস ফিটিক রিয়াকশন। তো এরকম সিমিলার আরও 2টা রিয়াকশন আছে,
আরও দুইটা কি কি, একটা হচ্ছে ফ্র্যাঙ্কল্যান্ড রিয়াকশন আর একটা হচ্ছে উলম্যান রিয়াকশন। হ্যাঁ, একটাকে বলে ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া বা ফ্র্যাঙ্কল্যান্ড রিয়াকশন, একটা হচ্ছে ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া। ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া, তো ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া কোনটা? একদম সিমিলার উর্জ বিক্রিয়ার মতোই, উর্জ বিক্রিয়ার মতোই একটা বিক্রিয়া, কিন্তু এই জায়গায় ধাতু হিসেবে শুধুমাত্র জিঙ্ক ইউজ করা হয়। তাহলে সোজা কথা হচ্ছে, আগে আমরা উর্জ বিক্রিয়া সোডিয়াম ইউজ করতাম, যদি সোডিয়ামের জায়গায় জিঙ্ক থাকে তখনই সেই বিক্রিয়াটার নাম কি হয়ে যাবে? ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া। ঠিক আছে, আর কোথাও কোনো চেঞ্জ নাই, পুরোপুরি একদম সেম। এখানে শুষ্ক ইথার দিলাম, তাহলে এই যে এইটুকু অংশ মিলে আমাদের জিঙ্ক হ্যালাইড বানাচ্ছে, জিঙ্ক হ্যালাইড ZnX2 জিঙ্ক হ্যালাইড বানাইলো, আর এই অ্যালকাইল মূলক আর এই অ্যালকাইল মূলক এই দুটো মিলে বানাবে হচ্ছে একটা অ্যালকেন। এটার নাম হচ্ছে ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা সিমিলার আরেকটা রিয়াকশন হচ্ছে উলম্যান বিক্রিয়া। সিমিলার একদম ফ্র্যাঙ্কল্যান্ড আর উর্জের মতোই সিমিলার আরেকটা বিক্রিয়া হচ্ছে উলম্যান বিক্রিয়া। এখানে কি হয়, আমরা উর্জ বিক্রিয়া ইউজ করছিলাম সোডিয়াম, আর ফ্র্যাঙ্কল্যান্ডে ইউজ করলাম জিঙ্ক, আর উলম্যান বিক্রিয়ায় কপার ইউজ হয়। ঠিক আছে, উলম্যান বিক্রিয়ায় আসলে কপার, জিঙ্কের বদলে কপার ইউজ হয়। হ্যাঁ, এখানে আমরা শুষ্ক ইথার, বাকি সবগুলো সেম থাকবে। শুষ্ক ইথার যদি নেই, হ্যাঁ জাস্ট কিছুই না, এই যে এইটুকু অংশ যদি মিলাই যায়, এই যে কপার আর দুইটা হ্যালোজেন, এই দুইটা মিলে বানাবে কপার ডাইহ্যালাইড, আর এদিকে এই অ্যালকাইল মূলক আর এই অ্যালকাইল মূলক এই দুইটা মিলে বানাবে একটা অ্যালকেন। এই বিক্রিয়ার নাম হচ্ছে উলম্যান বিক্রিয়া। তাহলে আমরা অনেকগুলো রিয়াকশনের সাথে আজকে পরিচিত হইলাম এবং সবগুলো সিমিলার টাইপ, তোমাদের মনে রাখতে সুবিধা হবে। সবার আগে উর্জ বিক্রিয়া ছিল, এখানে সোডিয়াম ইউজ করা হতো, আর যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের পরিবর্তে অ্যারাইল হ্যালাইড ব্যবহার করি তখন সেটার নাম হয় ফিটিক বিক্রিয়া। যদি আবার একোনো অ্যালকাইল একোনো অ্যারাইল হ্যালাইড ইউজ করি তখন সেটার নাম হয় উর্জ ফিটিক বিক্রিয়া। ঠিক আছে, আবার যদি সোডিয়ামের বদলে আমরা জিঙ্ক ইউজ করি তখন তার নাম কি হয়? ফ্র্যাঙ্কল্যান্ড বিক্রিয়া। আর যদি কপার ইউজ করি তখন তার নাম হচ্ছে উলম্যান বিক্রিয়া। ঠিক আছে, সবগুলো বিক্রিয়া একদম সিমিলার ছিল। আর আমরা আরেকটা এক্সট্রা জিনিস শিখছিলাম যে যদি উর্জ বিক্রিয়ায় একই যৌগে একাধিক হ্যালোজেন থাকে তখন সেখান থেকে অ্যালকিন অথবা সাইক্লোঅ্যালকিন প্রস্তুত হতে পারে। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের উর্জ বিক্রিয়া। তো চলো তোমরা লাস্ট একটা কোশ্চেন লেখো, আমি বলছিলাম যেটা পরে অ্যান্সার দিব, যে উর্জ বিক্রিয়ায় কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়? উর্জ বিক্রিয়ায় কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়? আচ্ছা, তাহলে তোমরা কোশ্চেন লিখছো কি যে উর্জ বিক্রিয়ায় কেন শুষ্ক ইথার ব্যবহার করা হয়? দেখো, কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এরকম, আমরা কিন্তু জানি যে যখনই তুমি তাপ দাও কোথাও, ধরো এই যে আমরা RX, এই জায়গায় কিন্তু একটা বন্ধন ভেঙে গেছে, একটা বন্ধনের বিষম ভাঙন হয়েছে। তো এই একটা বন্ধন ভাঙতে সবসময় তাপ দিতে হয়, তুমি যদি তাপ দাও তাহলে বন্ধন ভেঙে যায়। তাহলে এখন কথা হলো, এই জায়গায় যে বন্ধনটা ভাঙছে, এই বন্ধন ভাঙতে আমরা কিন্তু তাপ দিই না, এখানে তাপ শক্তি কই থেকে আসতেছে? এটা একটা কোশ্চেন। ঠিক আছে, যে এই RX বন্ধনটা ভেঙে যাচ্ছে, কিন্তু এখানে তাপ শক্তি কোথা থেকে আসতেছে? তাপ শক্তি না দিলে তো বন্ধন ভাঙে না। তো এই তাপ শক্তিটাই আসলে ইথার থেকে আসে। কিভাবে আসে দেখো, যে ইথার কিন্তু দেখতে এরকম, ইথার কিন্তু দেখতে এরকম আমাদের ইথারের পরমাণু। ঠিক আছে, এই যে অক্সিজেন, দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক। তো অক্সিজেনগুলো নর্মালি এখানে তড়িৎ ঋণাত্মকতার জন্য ডেল্টা নেগেটিভ হয়, যেহেতু আমাদের কার্বনের চাইতে এটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, এগুলো ডেল্টা নেগেটিভ হয়। আর দেখো, উর্জ বিক্রিয়ার যে মেকানিজমের প্রথম ধাপ ছিল, ওই প্রথম ধাপে কিন্তু সোডিয়াম আয়ন তৈরি হয়। তো সোডিয়াম আয়ন তো নিজে পজিটিভ, তাহলে এই সোডিয়াম আয়নগুলো আসলে এই ইথারের মাঝে, দেখো সোডিয়াম আয়নের চারপাশে ইথারের অণুগুলো এভাবে ঘিরে রাখে। সোডিয়াম আয়নের চারপাশে এই যে ইথারের অণুগুলো এমনি ঘিরে রাখে, এই যে ইথারের অণু চারপাশে মাঝে থাকে সোডিয়াম। ঠিক আছে, এই যে অক্সিজেনগুলো কিন্তু ডেল্টা নেগেটিভ, প্রত্যেকটা অক্সিজেন ডেল্টা নেগেটিভ। তাহলে দেখো, এই যে এই ডেল্টা নেগেটিভ অক্সিজেন আর এই যে সোডিয়াম পজিটিভ, এদের মাঝে দেখো ছোট ছোট বন্ধন তৈরি হয়, হালকা হালকা বন্ধন। ঠিক আছে, জাস্ট একটা আকর্ষণ বল, এটাকে বন্ধন বলা ঠিক না, জাস্ট একটা আকর্ষণ বল। তো এই যে এই ছোট ছোট বন্ধনের কারণে, বা এই যে আকর্ষণ বল এখানে যেটা হচ্ছে, এই বন্ধনগুলো তৈরি হওয়ার কারণে মানে খুব অল্প অল্প পরিমাণ তাপ শক্তি মুক্ত হয়ে যায়। তো এটাকে আমরা আসলে বলি দ্রবণ তাপ। যে ইথারের অণুগুলো সোডিয়াম আয়নকে ঘিরে রাখছে, তার মানে আসলে কি হয়েছে, যে ইথারের মাঝে সোডিয়াম আয়ন দ্রবীভূত হয়েছে। এই জায়গায় ইথারের মাঝে সোডিয়াম আয়ন দ্রবীভূত হয়েছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় আসলে ইথারের মাঝে সোডিয়াম আয়ন দ্রবীভূত হয়েছে, এই জন্য আসলে এখান থেকে দ্রবণ তাপ মুক্ত হয়েছে, দ্রবণ তাপ মুক্ত হয়েছে। ঠিক আছে, দ্রবণ তাপ মুক্ত হয়েছে। তো এই দ্রবণ তাপটা, যে দ্রবণ তাপটা মুক্ত হইল, এই দ্রবণ তাপটাই আসলে এই কার্বন হ্যালোজেন বন্ধন ভাঙতে ব্যবহৃত হয়। তাহলে তুমি যদি এখানে ইথার ইউজ না করতা, এই দ্রবণ তাপটাও তৈরি হতো না, আর এই বন্ধনটাও কিন্তু ভাঙতো না। তাহলে আসলে শুষ্ক ইথার এই জন্যই ইউজ করা হয়। তাহলে সংক্ষেপে তোমরা এভাবে লিখতে পারো যে ইথারের মাঝে সোডিয়াম আয়ন দ্রবীভূত হয়, ফলে এখান থেকে দ্রবণ তাপ নির্গত হয়। এই উৎপন্ন দ্রবণ তাপ কার্বন হ্যালোজেন বন্ধন ভাঙতে ব্যবহৃত হয়। কি বললাম, আবার বলতেছি আমি ছোট করে, যে ইথারের মাঝে সোডিয়াম আয়ন দ্রবীভূত হয়, ফলে এখান থেকে দ্রবণ তাপ নির্গত হয়।
এই দ্রবণ তাপটা কার্বন হ্যালোজেন বন্ধন ভাঙতে ব্যবহার করা হয়, কার্বন হ্যালোজেন বন্ধন ভাঙতে ব্যবহৃত হয়। এই জন্য কী হচ্ছে, উৎস বিক্রিয়া শুষ্ক ইথার ব্যবহার করাটা অনেক দরকার। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের উৎস বিক্রিয়া রিলেটেড যত কথাবার্তা। তো আমরা এরপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের যে প্রভাবকের উপস্থিতিতে বিজারণ, এটা নিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে আজকে আমাদের মোটামুটি উৎস বিক্রিয়া এই পর্যন্তই। ওকে।